এই গল্প এমন এক সময়ের যখন পৃথিবীতে মানুষের বদলে শিম্পাঞ্জিদের রাজত্ব ছিল, কিন্তু প্রথমে তারা সাধারণ প্রাণীদের মতোই জঙ্গলে শান্তিতে বাস করত। মানুষের অমানবিক নির্যাতন, নিষ্ঠুর এক্সপেরিমেন্ট আর অত্যাচারের কারণে তাদের ভেতর জমতে থাকে ক্ষোভ আর হিংস্রতা। তারা বুঝতে পারে টিকে থাকতে হলে নিজেদের মুক্ত করতে হবে আর গড়ে তুলতে হবে শক্তির সাম্রাজ্য। তারপরে জন্ম নেয় এক ভয়ঙ্কর বিদ্রোহের। শিম্পাঞ্জিরা এক হয়ে তৈরি করে বিশাল সেনাবাহিনী, আর তখন থেকেই শুরু হয় মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী এক লড়াই। গল্পের শুরুতে আমরা উইল নামের একজন বিজ্ঞানীকে দেখতে পাই যে আলজাইমার রোগ নিয়ে গবেষণা করছিল, কারণ তার বাবা এই রোগে আক্রান্ত ছিল। উইলের এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই, তাই তার বাবাকে বাঁচাতে যে কোনো মূল্যে আলজাইমার রোগের ভ্যাকসিন বানাতে চায়। আলজাইমার এমন এক রোগ ছিল যে এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, এমনকি এক সময় সে তার নিজের নাম পর্যন্ত ভুলে যায়। উইলের বাবা আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছিল, আর উইল এটা সহ্য করতে পারছিল না। তাই সে দিনরাত পরিশ্রম করে অবশেষে এই রোগের ভ্যাকসিন তৈরি করে, কিন্তু প্রথমেই তা মানুষের উপর প্রয়োগ করা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই ভ্যাকসিন প্রথমে একটি ফিমেল শিম্পাঞ্জির উপর টেস্ট করা হয়, আর যে রেজাল্ট সামনে আসে তা দেখে সবাই অবাক হয়। ভ্যাকসিন হতে শিম্পাঞ্জিটা অনেক বুদ্ধিমান হয়ে ওঠে, আর উইল তার বুদ্ধিমত্তা দেখে খুবই খুশি হয়। তাই সে এখন এই ভ্যাকসিন মানুষের উপর পরীক্ষা করতে চায়। এই জন্য সে তার সিনিয়রকে জানায় এবং পরে বোর্ড মেম্বারদের একটি মিটিং ডাকে, যেখানে উইল তার প্রেজেন্টেশন দিচ্ছিল। আর ভ্যাকসিনের ইতিবাচক ফলাফল দেখে সবাই খুশি হয়। অন্যদিকে সেই ফিমেল শিম্পাঞ্জিকে দেখি যার উপর ভ্যাকসিন টেস্ট করা হয়েছিল। একজন কম্পাউন্ডার এসে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু আজ শিম্পাঞ্জিটার আচরণ কিছুটা অন্যরকম ছিল। সে কিছুতেই ওই জায়গা ছেড়ে যেতে চাইছিল না। কম্পাউন্ডার জোর করলে সে রেগে গিয়ে তার উপর আক্রমণ করে, আর ওখান থেকে বেরিয়ে চারদিকে ভাঙচুর শুরু করে। সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর যেখানে বোর্ড মেম্বারদের মিটিং চলছিল ওই মিটিং রুমে ঢুকে পড়ে। উইল চাইলেও তাকে কন্ট্রোল করতে পারে না, কারণ সে ভয়ানক রেগেছিল। অবশেষে তাকে গুলি করে মেরে ফেলা হয়। এই ঘটনার পর বোর্ড মেম্বাররা মনে করে উইলের ভ্যাকসিন প্রয়োগের কারণেই শিম্পাঞ্জিটা এরকম আক্রমণাত্মক হয়ে উঠেছে, আর শিম্পাঞ্জির মৃত্যু মানেই উইলের পুরো এক্সপেরিমেন্ট শেষ। বোর্ডের পক্ষ থেকে নির্দেশ আসে ল্যাবে থাকা সমস্ত শিম্পাঞ্জিকে মেরে ফেলার, কারণ তাদের উপরে উইলের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। উইল তার সিনিয়রকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার ভ্যাকসিনে কোনো সমস্যা ছিল না, কিন্তু সিনিয়র সাফ জানিয়ে দেয় যদি ভ্যাকসিনের সমস্যা না থাকতো তাহলে ওই শিম্পাঞ্জি কারো উপর আক্রমণ করতো না। আর উইলের 5 বছরের গবেষণা একেবারে শেষ হয়ে যায়। উইল ভেতরে ল্যাবের দিকে যায়, তখন ওই কম্পাউন্ডার এসে বলে আপনার ভ্যাকসিনে কোনো প্রবলেম ছিল না। আসলে শিম্পাঞ্জিটার রেগে যাওয়ার কারণ ছিল ওই সময় সে একটা বাচ্চা জন্ম দিয়েছিল, আর তখন তাকে ওখান থেকে সরানো হচ্ছিল বলেই সে সবার উপর আক্রমণ করে। উইল এবার সবকিছু বুঝতে পারে। কম্পাউন্ডার আরো জানায় বোর্ডের নির্দেশে আমি সব শিম্পাঞ্জিকে মেরে ফেলেছি, কিন্তু সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে মারতে পারিনি। উইল কাউকে কিছু না বলে চুপি চুপি বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে উইলের বাবাও ছিল। আমরা দেখি ছোট হলেও বাচ্চাটার ব্রেইন অনেক তীক্ষ্ণ ছিল। অল্প সময় সে উইলের বাবার সাথে মিশে যায়, আর উইলের বাবা তার নাম দেয় সিজার। এভাবেই 3 বছর কেটে যায়। এখন সেই শিম্পাঞ্জির বাচ্চা সিজার অনেক বুদ্ধিমান হয়ে গেছে। সে পড়তে পারে, গেম খেলতে পারে, এমনকি মানুষের মতো প্রতিটা কাজই করতে পারে। সে শুধু একটা জিনিসই পারে না, আর তা হলো মানুষের মতো কথা বলা, কিন্তু সে মানুষের সমস্ত কথাই ভালোভাবে বুঝতে পারে। অন্যদিকে আলজাইমার রোগের কারণে উইলের বাবার অবস্থা বেশি খারাপ হয়ে পড়ে, এমনকি তাদের নার্সও তার যত্ন নিতে অস্বীকার করে। সে বলে আপনার বাবার এখন হাসপাতাল প্রয়োজন, বাড়িতে দেখাশোনা করা সম্ভব নয়। বাবার অবস্থা দেখে উইল খুবই কষ্ট পায়, তাই সে ল্যাবে গিয়ে গোপনে সেই ভ্যাকসিন নিয়ে আসে যা আগে সিজারের মা এবং অন্যান্য শিম্পাঞ্জিদের দেওয়া হয়েছিল। আসলে এই ভ্যাকসিন সে বিশেষভাবে তার বাবার আলজাইমার রোগের জন্য বানিয়েছিল। উইল জানতো তার বাবার বাচ্চা আর সম্ভব নয়, তাই সে ঝুঁকি নিয়ে তার বাবাকে আলজাইমারের ভ্যাকসিন পুশ করে দেয়। এভাবেই উইলের বাবা প্রথম মানুষ হন যার উপর আলজাইমার রোগের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। উইল সারা রাত ঘুমাতে পারে না, কারণ সে ভয়ে ছিল যদি তার বাবার কিছু একটা হয়ে যায়। কিন্তু পরের দিন সকালে দেখে তার বাবা পিয়ানো বাজাচ্ছে, যা সে ভুলে গিয়েছিল, আর সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। উইল এটা দেখে খুবই খুশি হয়, অর্থাৎ তার ভ্যাকসিন তার বাবার উপর ভালোভাবে কাজ করেছে। এদিকে আমরা সিজারকে দেখি যে জানালার বাইরে বাচ্চাদের সাইকেল চালানো দেখছে। এটা দেখে তারও খুব ইচ্ছে হয় সেও বাচ্চাদের মতো সাইকেল চালাবে, তাই সে পাশের বাড়িতে চলে যায়। কিন্তু ওই বাড়ির মালিক ছিল খুবই খারাপ স্বভাবের মানুষ। সে সিজারকে দেখে বেসবল ব্যাট নিয়ে মারতে আসে, কিন্তু সে মারার আগে উইল এসে সিজারকে বাঁচিয়ে নেয়। উইল প্রতিবেশীকে বোঝানোর চেষ্টা করে সে শুধুই খেলতে চেয়েছিল, সে কারো ক্ষতি করবে না। প্রতিবেশী বলে এটা আমার বাচ্চাদের ক্ষতি করতে পারে, আবার যদি আসে তাহলে আমি ওকে মেরেই ফেলবো। এই ঘটনায় সিজারের পায়ে আঘাত লাগে, তাই উইল তাকে ডাক্তার ক্যারোলিনের কাছে নিয়ে যায়। ক্যারোলিন তার চিকিৎসা করার সময় বুঝতে পারে এই শিম্পাঞ্জিটা অনেক বুদ্ধিমান, কারণ সে উইলের সাথে ইশারায় কথা বলছিল। এখান থেকেই উইল আর ক্যারোলিনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর ক্যারোলিনেরও সিজার খুব পছন্দ, তাই উইলের বাড়িতে আসতে শুরু করে। বাড়িতে এসে জানতে পারে সিজার সবসময় ঘরের মধ্যেই থাকে, তাকে বাইরে নিয়ে যাওয়া হয় না, তাই সে সবসময় জানালার বাইরে তাকিয়ে থাকে। ক্যারোলিন উইলকে বলে আমাদের ওকে বাইরে বেরাতে নিয়ে যাওয়া উচিত, আর উইলেরও এই আইডিয়াটা খুবই পছন্দ হয়। তাই পরের দিন উইল আর ক্যারোলিন সিজারকে নিয়ে পাশের একটি জঙ্গলে বেরাতে যায়, আর এই জঙ্গলের নাম রেডউড। এত সুন্দর জঙ্গল সিজারের কাছে স্বর্গের মতো লাগে, আর জায়গাটাও সিজারের খুব পছন্দ হয়। এভাবেই 2 বছর কেটে যায়। এখন উইল আর ক্যারোলিন দুজনের সম্পর্কে জড়িয়ে গেছে। সেই সাথে সিজার অনেক বড় হয়ে যায়, আর ওরা প্রায়ই এই জঙ্গলে বেরাতে আসে। একদিন যখন ওরা জঙ্গলে ছিল তখন আরেকটি পরিবার সেখানে বেরাতে আসে। তাদের সাথে একটি ডগিও ছিল যার গলায় পট্টি বাঁধা ছিল। ডগি সিজারকে দেখে ঘেউ ঘেউ করে, এতে সিজারের মন খারাপ হয়। সিজারের মন খারাপ ডগির ঘেউ ঘেউ করাতে নয়, বরং ডগির গলায় বাঁধা পট্টি দেখে, যেটা উইল তার গলাতেও বেঁধে রেখেছিল। সিজার উইলকে ইশারা জিজ্ঞেস করে আমি কি তোমার কোনো পালতু জানোয়ার? উইল জবাব দেয় তুমি কোনো পোষা প্রাণী নও, তুমি আমার ছেলে
ছেলের মতো। কিন্তু উইল তখন ভালোভাবেই বুঝতে পারে সিজার জানতে চায় সে কে এবং কোথা থেকে এসেছে। উইল তখন তাকে ওই ল্যাবের কাছে নিয়ে যায় যেখানে সে কাজ করে। উইল বলে, তোমার মা এখানেই ছিল, আমরা তার উপর একটি ভ্যাকসিন টেস্ট করেছিলাম যে কারণে তুমি এতটা বুদ্ধিমান। এবার সিজার নিজের সম্পর্কে সবকিছু জানতে পারে আর তারপর সবাই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে উইল দেখে তার বাবার ভেতর আবার সেই আলজাইমার রোগ ফিরে এসেছে আর সে চামচের উল্টো দিক দিয়ে খাওয়া শুরু করে। উইল বুঝতে পারে ভ্যাকসিন তার বাবার মস্তিষ্কে আর কাজ করছে না, এতে সে খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন উইল ল্যাবে যায় আর তার বাবার গাড়ি চালানোর ইচ্ছে হয়, কিন্তু আলজাইমারের কারণে সে ভুলে গেছে গাড়ি কিভাবে চালাতে হয়। গাড়ি স্টার্ট করলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিবেশীর গাড়িতে ধাক্কা লাগে। এতে প্রতিবেশী বাইরে এসে উইলের বাবাকে কলার ধরে গাড়ি থেকে নামায় আর মারতে শুরু করে। ঠিক তখনই সিজার জানালা দিয়ে দেখে প্রতিবেশী উইলের বাবাকে মারছে। সিজার রেগে মেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর বাইরে ছুটে এসে প্রতিবেশীর উপর আক্রমণ করে। সিজার এতটাই রেগে থাকে যে সে প্রতিবেশীর আঙুল কামড়ে দেয়। এতে প্রতিবেশী ক্ষিপ্ত হয়ে কোর্টে মামলা করে আর কোর্ট রায় দেয় সিজারকে আর বাড়িতে রাখা যাবে না। তারপর এনিমাল কন্ট্রোল টিম এসে সিজারকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে আরো অনেক শিম্পাঞ্জিকে রাখা হয়েছিল। সিজার ভাবে তাকে এখানে বেড়াতে নিয়ে এসেছে, তাই সে প্রথমে অনেক খুশি হয়, কিন্তু সে তো জানে না তাকে এখানে চিরদিনের জন্য বন্দী করে রাখা হবে। যখন সিজার উইলকে চলে যেতে দেখে তখন সে দৌড়ে কাছে আসে, কিন্তু সে কাচের ঘরে বন্দী ছিল। কাচের ওই পাশ থেকে ইশারায় বলে, আমাকে সাথে নিয়ে চলো, কিন্তু উইল অসহায়। সে বলে, এখন থেকে তোমাকে এখানেই থাকতে হবে। এই কথায় সিজার খুবই কষ্ট পায় আর উইল তাকে রেখে চলে যায়। অন্যদিকে উইলের বাবা পুরোপুরি আলজাইমার রোগে আক্রান্ত। এবার উইল ঠিক করে সে আরো শক্তিশালী ভ্যাকসিন তৈরি করবে যাতে তার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যায়। তাই সে তার সিনিয়রকে জানায় যে আমি যে ভ্যাকসিন বানিয়েছিলাম সেটা আমার বাবার উপর প্রয়োগ করেছি আর সে অনেক সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তা বেশি দিন স্থায়ী হয়নি, এখন সে আবার অসুস্থ হয়ে যাচ্ছে। তাই আমি এখন আগের চেয়েও বেশি শক্তিশালী ভ্যাকসিন বানাতে চাই। এটা শুনে সিনিয়র তাকে অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে সিজারকে দেখি যে খুবই উদাস ছিল। সে আশা করেছিল খুব জলদি উইল এসে তাকে বাড়িতে নিয়ে যাবে। সে দেয়ালে চক দিয়ে একটি জানালার নকশা আঁকে যেখানে সে সবসময় বসে বাইরে তাকিয়ে থাকতো। এদিকে উইল দিন রাত কঠোর পরিশ্রম করে নতুন আরেকটি ভ্যাকসিন তৈরি করে। এবার এই ভ্যাকসিন একটি শিম্পাঞ্জির উপর প্রয়োগ করার প্রস্তুতি নেয়। যখন ভ্যাকসিন তার শরীরে পুশ করা হচ্ছিল তখন শিম্পাঞ্জির লাফানোর কারণে ফ্রাঙ্কলিন নামের একজন লোকের মাস্ক খুলে যায় আর প্রেসারের কারণে একটা পাইপ খুলে আসে। এতে ভ্যাকসিনের গ্যাস তার নাকে মুখে ঢুকে পড়ে। যদিও তখন তার উপর কোনো প্রভাব দেখা যায়নি, পরে তারা শিম্পাঞ্জির উপর ভ্যাকসিন প্রয়োগে সক্ষম হয়। এরপর সেই শিম্পাঞ্জিটাও খুব বুদ্ধিমান হয়ে যায়, অর্থাৎ তাদের নতুন ভ্যাকসিন পরীক্ষাও সফল হয়। তারপর উইল আর ক্যারোলিন সিজারের সাথে দেখা করতে যায়। তাকে খুব ছোট একটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। সিজারের হাতে আঘাতের চিহ্ন দেখে উইল খুব রেগে যায় আর সেখানকার গার্ডকে হুমকি দেয় যদি তারা সিজারের সাথে খারাপ ব্যবহার করে তাহলে এই জায়গা বন্ধ করে দিবে। উইলকে দেখে সিজার খুব খুশি হয় কারণ সে ভেবেছিল এবার তাকে বাড়িতে নিয়ে যাবে। উইল বলে, যতক্ষণ কোর্ট আমাকে অনুমতি না দিচ্ছে ততক্ষণ আমি তোমাকে বাড়িতে নিতে পারবো না। এই বলে উইল চলে যায়। এটা শুনে সিজার খুবই হতাশ হয়ে পড়ে কারণ তার বাড়ির কথা খুবই মনে পড়ছিল। এখানে তাকে নোংরা খাবার দেওয়া হতো এবং কর্মীরা তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতো। এদিকে উইল বাড়ি ফিরে দেখে তার বাবার অবস্থা ভীষণ খারাপ, তাই সে তাকে নতুন ভ্যাকসিন দিতে চায়, কিন্তু উইলের বাবা না করে দেয়। সে বলে, এখন আমার সময় হয়ে গেছে। এরপরেই উইলের বাবা মারা যায়। বাবার মৃত্যুতে উইল একেবারেই ভেঙে পড়ে। এখন তার জীবনে সিজার ছাড়া আর কেউ নেই। সে তাকে নিজের ছেলে মনে করে, তাই অনেকগুলো টাকা নিয়ে সেই জায়গায় যায় যেখানে সিজারকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানকার ম্যানেজারকে টাকা দিয়ে বলে, আমি সিজারকে নিয়ে যেতে চাই, আর ম্যানেজার এতগুলো টাকা দেখে রাজি হয়ে যায়। উইল সিজারের কাছে গিয়ে বলে, চলো বাড়িতে যাই, কিন্তু সিজার দরজা বন্ধ করে দেয় কারণ সে এখন আর উইলের সঙ্গে যেতে চায় না। যদিও সিজারের অনেক কষ্ট হয় উইলকে এভাবে ফিরিয়ে দিতে, তবু সে আর কারো পোষা প্রাণী হয়ে বাঁচতে চায় না। সিজার চাইছিল তার সাথে ওই জায়গায় বন্দি সব শিম্পাঞ্জিরাও যেন মুক্ত হতে পারে, তাই উইলকে একাই ফিরে যেতে হয়। রাতে সেখানে কাজ করা একজন কর্মীর কয়েকজন বন্ধু শিম্পাঞ্জিদের দেখতে আসে। তাদের মধ্যে একজন সিজারের কাছে গেলে সিজার তাকে ধরে ফেলে আর তার পকেট থেকে ছুরি বের করে নেয়, আর সেই ছুরি দিয়ে সিজার রাতে খাঁচার দরজা খোলে। এরপর সিজার সাবধানে ছাদ দিয়ে বেরিয়ে উইলের বাড়িতে যায়। সেখানে সে নতুন ভ্যাকসিন পায় যেটা উইল পরে আবার গবেষণা করে তৈরি করেছিল। সিজার এই ওষুধ নিয়ে আবার সেই জায়গায় ফিরে আসে যেখানে বাকি শিম্পাঞ্জিরা বন্দী ছিল। সেখানে ভ্যাকসিনের গ্যাস ছড়িয়ে দেয় যা শিম্পাঞ্জিরা ইনহেল করে নেয়, আর তারপর সবাই সিজারের মতোই বুদ্ধিমান হয়ে ওঠে। তাদের ভেতর চিন্তা ও বোঝার ক্ষমতা তৈরি হয়। সিজারের প্রথম লক্ষ্য ছিল এটাই যে সব শিম্পাঞ্জি আমার মতো চালাক হবে, তাহলেই তারা এখান থেকে সবাই পালাতে পারবে, আর এতে সে সফলও হয়। অন্যদিকে ফ্রাঙ্কলিন, যার নাকে ভুলবশত ভ্যাকসিনের গ্যাস ঢুকে গিয়েছিল, সে মারা যায়। অর্থাৎ এই ওষুধ কেবল শিম্পাঞ্জিদের উপরেই কাজ করে আর মানুষকে মেরে ফেলে। এদিকে সিজারকে দেখি যে এখন বাকি শিম্পাঞ্জিদের নিয়ে এই জায়গা থেকে পালাতে চায়। তখন হঠাৎ সেখানে ওই কর্মী চলে আসে যে সবসময় শিম্পাঞ্জিদের অত্যাচার করত। সে একটা ইলেকট্রিক যন্ত্র দিয়ে সিজারকে শক দেওয়ার চেষ্টা করে। তখন সিজার তার হাত চেপে ধরে। কর্মী বলে, তোমার নোংরা হাত দূরে রাখো, আর এখানেই সিজার প্রথমবার মানুষের মতো কথা বলেন, নো। এরপর সিজার তাকে পাঞ্চ মেরে ফেলে দেয় এবং বাকি শিম্পাঞ্জিদের মুক্ত করে দেয়। লোকটা আবার ইলেকট্রিক যন্ত্র নিয়ে আক্রমণ করতে আসে, কিন্তু সিজার পাইপ দিয়ে পানি ছাড়ে, এতে বিদ্যুতের শক খেয়ে সে মারা যায়। এরপর সিজার সব শিম্পাঞ্জিকে নিয়ে পাশের চিড়িয়াখানায় যায়। সেখানে থাকা সবগুলো শিম্পাঞ্জিকে মুক্ত করে নিজের দলে করে নেয়। তারপর সবাই মিলে উইলের ল্যাবে আক্রমণ করে যেখানে আরো অনেক শিম্পাঞ্জি ছিল। সবাইকে মুক্ত করে দেয় আর এখন তাদের একটি বড় দল তৈরি হয়ে যায়। এদিকে উইল সিজারকে খুব বেশি মিস করছিল। সে ফোন করে সেই জায়গায় যেখানে সিজারকে বন্দি রাখা হয়েছিল, কিন্তু তার কল কেউ রিসিভ করে না, তাই তাড়াতাড়ি
ডাক্তারি ক্যারোলিনকে নিয়ে সেখানে যায়। তারা দেখে এখানে একটি শিম্পাঞ্জিও নেই। তখন একজন আহত কর্মীকে দেখতে পায়। উইল তাকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। সে জানায় তোমার সিজার সবাইকে নিয়ে চলে গেছে এবং সে প্রথমবার মানুষের মতো কথা বলেছিল। এটা শুনে উইল খুবই দুশ্চিন্তায় পড়ে এবং বুঝতে পারে সিজার তার সঙ্গীদের নিয়ে রেডউড জঙ্গলে যাচ্ছে, যেখানে সে ছোটবেলায় যেত। সিজার শহরের রাস্তা দিয়ে তার সঙ্গীদের নিয়ে এগিয়ে যাচ্ছিল। পথে একটি ব্রিজ আসে যেখানে পুলিশ তাদের পথ আটকায়। এরপর শিম্পাঞ্জিদের সাথে পুলিশের এক বিশাল লড়াই শুরু হয়। যদিও সিজারের প্ল্যান মানুষকে আঘাত করা নয়, বরং তার শিম্পাঞ্জি ভাইদের মুক্ত করে রেডউড জঙ্গলে পৌঁছে দেওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। কিন্তু তাদের উপর হেলিকপ্টার থেকে আক্রমণ করা হয় আর সিজারকে মেরে ফেলতে চায়, কারণ সিজারই ছিল সবার লিডার। তখনই এক গরিলা হেলিকপ্টারের উপর লাফিয়ে পড়ে আর হেলিকপ্টার ক্র্যাশ করে দেয়। এর ফলে গরিলা সেখানেই মারা যায়। ঠিক তখনই সেখানে কোবা নামের এক শিম্পাঞ্জি আসে। কোবা হলো সেই শিম্পাঞ্জি যাকে বারবার ল্যাবে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, তাই মানুষের উপর তার রাগ একটু বেশি। সে হেলিকপ্টার সহ গুলি চালানো লোকটাকে নিচে ফেলে দেয়। এখানে যখন এক গরিলা পুলিশকে মেরে ফেলতে যাচ্ছিল তখন সিজার তাকে থামিয়ে দেয়, কারণ সিজার পুলিশদের থামাতে চাইছিল, মারতে নয়। এরপর সবাই মিলে ব্রিজ পার হয়ে রেডউড জঙ্গলে যায় আর কিছুক্ষণ পর উইলও সেখানে পৌঁছায়। সে সিজারকে ডাকতে থাকে। এই সময় আরেক শিম্পাঞ্জি উইলের উপরে আক্রমণ করে। তখন সিজার এসে তাকে থামায়। উইল সিজারকে বলে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, না হলে পুলিশ তোমাকে মেরে ফেলবে। সিজার উইলকে জড়িয়ে ধরে এবং তার কানে কানে বলে এখন থেকে এটাই আমার বাড়ি। উইল বুঝতে পারে সিজার তার দুনিয়া পেয়ে গেছে, সে আর ফিরবে না। উইল সিজারকে বলে ঠিক আছে, এটা তোমার জীবন, তুমি ভালোভাবে বাঁচো। তারপর উইল সিজারকে সেখানে রেখে চলে যায়। এখন সিজার আর তার সাথীদের জন্য এটা একটা নতুন দুনিয়া এবং সিজার তাদের নেতা। এদিকে আমরা উইলের সেই প্রতিবেশীকে দেখি যার আঙুল সিজার কামড়ে দিয়েছিল। হঠাৎ তার নাক থেকে রক্ত বের হতে থাকে। আসলে ফ্রাঙ্কলিন যে উইলের সহকর্মী ছিল এবং এক্সপেরিমেন্টের সময় ভ্যাকসিনের গ্যাস নাকে মুখে ঢুকেছিল, সে সবকিছু জানাতে উইলের বাড়িতে এসেছিল। কিন্তু উইল বাড়িতে না থাকায় ফ্রাঙ্কলিন তার প্রতিবেশীর কাছে যায়। হঠাৎ তার কাশি ওঠে আর রক্তের ছিটে ফোটা প্রতিবেশীর উপর পড়ে, তাই সেও এখন এই ভাইরাসে আক্রান্ত হয়। আসলে উইলের প্রতিবেশী একজন পাইলট ছিল যে আন্তর্জাতিকভাবে বিমান চালায়, আর এইভাবে সে এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়। আমরা দেখি এই ভাইরাস ছড়িয়ে 10 বছর কেটে গেছে এবং পৃথিবী থেকে মানুষের বিশাল জনসংখ্যা শেষ হয়ে গেছে। যেখানে একদিকে মানুষের সংখ্যা কমতে থাকে, অন্যদিকে শিম্পাঞ্জিদের প্রজন্ম বেড়ে যায়। তারা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে আর এখন তারা আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেছে। এখানে সিজারকে দেখি যে এই শিম্পাঞ্জিদের নেতা এবং এই জঙ্গলে তারই রাজত্ব চলে। সেই সাথে এই জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধ। সিজারের এখন একটি ছেলে আছে যার নাম ব্লু আই। একদিন সিজারের ছেলে আর তার বন্ধু জঙ্গলে ঘুরছিল, তখন হঠাৎ তাদের সামনে একজন মানুষ চলে আসে। এই লোক তার টিম নিয়ে জঙ্গলে হাইড্রোলিক ড্যাম খুঁজতে এসেছিল, যাতে শহরে আবারও বিদ্যুৎ চালু করা যায়। আর এই ড্যাম শিম্পাঞ্জিদের এলাকার ভিতরে ছিল। সেই লোকটি যখন সিজারের ছেলে ব্লু আই এবং তার বন্ধুকে দেখে তখন সে ভয় পেয়ে যায় আর বন্দুক বের করে। বন্দুক দেখে সিজারের ছেলে রেগে যায়। লোকটি ভয়ে গুলি করে আর সিজারের ছেলের বন্ধু আহত হয়। গুলির শব্দ শুনে শিম্পাঞ্জিরা এখানে ছুটে আসে আর সেই সাথে যে লোকটি গুলি চালিয়েছিল তার টিমের লোকেরাও এখানে পৌঁছায়। শিম্পাঞ্জিরা তাদের মারতে চাইছিল কারণ তারা মানুষদের খুবই ঘৃণা করত। তখনই মানুষদের দলের নেতা ম্যালকম সামনে আসে আর সিজারের সঙ্গে কথা বলে। সে বলে আমরা এখানে কারো ক্ষতি করতে আসিনি, আমরা তো কেবল শহরে বিদ্যুৎ চালু করার জন্য ড্যাম খুঁজছি। সিজার বলে এইবার এসেছো ঠিক আছে, কিন্তু আবার কখনো এখানে এসো না, আর তোমরা সবাই এখান থেকে চলে যাও। সবাই ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এখানে তাদের মধ্যে কোবা নামের সেই শিম্পাঞ্জি ছিল যার উপর এক সময় মানুষেরা অনেকে এক্সপেরিমেন্ট করেছে আর সে মানুষকে অনেক বেশি ঘৃণা করত। সে শিম্পাঞ্জিদের উদ্দেশ্য বলে মানুষ আমাদের এলাকায় ফিরে এসেছে, তারা আমাদের ক্ষতি করবে, তাই আমরা মানুষকে আমাদের শক্তি দেখাবো। এই কথায় সিজারও রাজি হয় আর তারা ঠিক করে যে মানুষের শহরে যাবে। এরপর সিজার ঘোড়ায় উঠে আগে আগে যায় এবং তার সাথে সব শিম্পাঞ্জি মানুষের এলাকায় ঢুকে পড়ে। আমরা দেখি এই শহরটা আগে আলো ও প্রযুক্তি নিয়ে ঝকঝক করতো। এই শহর এখন সম্পূর্ণভাবে নিস্তব্ধ ও ধ্বংসপ্রাপ্ত। এখানে প্রযুক্তির সাথে সাথে অনেক কিছু বিলীন হয়ে গেছে। সিজার সম্পূর্ণ সৈন্যবাহিনী নিয়ে মানুষের এলাকায় আসে আর ম্যালকম আরো একবার সিজারের সামনে আসে। সে সিজারের কাছে এসে বলে আমরা তোমাদের কাছে একবার ক্ষমা চেয়েছি। সিজার বলে আজ থেকে যদি কেউ আমাদের এলাকায় আসে তাহলে আমরা তাকে মেরে ফেলবো। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি কোনো মানুষ আবার আমাদের এলাকায় প্রবেশের চেষ্টা করে তাহলে আমরা কাউকেই বাঁচতে দেব না। এই দলে কোবাও ছিল। কোবা চায় মানুষের সাথে যুদ্ধ করা হোক, কিন্তু সিজার মানুষদের ওয়ার্নিং দিয়ে পুরো সেনাবাহিনী নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যালকমকে দেখি সে খুবই চিন্তিত ছিল, কারণ তাদের শহরে কোনো বিদ্যুৎ নেই এবং তাদের পাওয়ার প্ল্যান্ট ঠিক ওই জায়গাতেই ছিল যেটা শিম্পাঞ্জিদের এলাকার মধ্যে পড়ে, আর সেখানে যাওয়া মানে তাদের জন্য মৃত্যু ডেকে আনার সমান। কিন্তু তারা সারা জীবন বিদ্যুৎ ছাড়া চলতেও পারবে না, তাই যাই কিছুই হোক না কেন তাদের সেখানে গিয়ে বিদ্যুৎ চালু করতেই হবে। ম্যালকম তার সিনিয়রকে বলে আমরা সিজারের সঙ্গে কথা বলে দেখি, হয়তো সে আমাদের কষ্টটা বুঝতে পারবে। এরপর ম্যালকম ও তার পরিবার ছোট একটি টিম নিয়ে জঙ্গলের কাছে যায়। ম্যালকম যখন সিজারের কাছে তাদের পরিস্থিতি জানায় তখন সিজারও বুঝতে পারে, কারণ সে মানুষের সাথে থেকেছে। সে জানে বিদ্যুতের মানে কি এবং মানুষের জন্য তা কতটা গুরুত্বপূর্ণ। সিজার বলে ঠিক আছে, তোমরা জঙ্গলে ঢুকতে পারো, কিন্তু একটি শর্তে, তোমরা কোনো প্রকার অস্ত্র নিয়ে আসতে পারবে না। ম্যালকম রাজি হয় এবং তার দল নিয়ে সেই পাওয়ার প্ল্যান্টের কাছে যায়। তারপর তারা কাজ শুরু করে। ম্যালকমের স্ত্রী ও ছেলে দ্রুত শিম্পাঞ্জির বাচ্চাদের সাথে মিশে যায়। তারা যখন পাওয়ার প্ল্যান্টে কাজ করছিল তখন এক শিম্পাঞ্জি সেখানে লুকিয়ে থাকে একটি বন্দুক খুঁজে পায়, সেটি নিয়ে সোজা সিজারের কাছে আসে। সিজার যখন জানতে পারে যে মানুষেরা এখানে গোপনে অস্ত্র এনেছে তখন তার রাগ আরো একবার জ্বলে ওঠে এবং সে ম্যালকম ও তার দলের সবাইকে বলে তোমরা এখনই এই জঙ্গল ছেড়ে চলে যাও। কিন্তু তখনই সিজার
সিজার জানতে পারে তার স্ত্রী অনেক অসুস্থ আর ম্যালকমের স্ত্রী ওষুধ দিয়ে তাকে সুস্থ করে তোলে। এই জন্য সিজার মানুষদের আরেকটি সুযোগ দেয়। সে বলে, তোমাদের একদিন সময় দিলাম আর এর মধ্যেই তোমরা এই পুরো পাওয়ার প্ল্যান্টটাকে ঠিক করো আর তারপরে এখান থেকে চলে যাও। আসলে ম্যালকমের দলের একজন সদস্য যে আগে একজন পুলিশ অফিসার ছিল, সে শিম্পাঞ্জিদের বিশ্বাস করতো না এবং তাদের অনেক ঘৃণা করতো, তাই সে এখানে বন্দুক নিয়ে আসে। এমনকি তাদের কাছে আরো অনেক অস্ত্র ছিল। যখন তারা অস্ত্রগুলো চেক করছিল তখন উপর থেকে কোবা তা দেখে ফেলে। কোবার আগে লাল হয়ে যায়। সেভাবে এই মানুষগুলো তো একেবারেই বিশ্বাসঘাতক। কোবা তাড়াতাড়ি সিজারের কাছে আসে এবং বলে, মানুষদের কাছে আরো অনেক অস্ত্র আছে, মানুষ বিশ্বাসের যোগ্য নয়, তুমি তাদের আমাদের এলাকা থেকে তাড়িয়ে দাও। সিজার তাকে ধৈর্য ধরতে বলে। এতে কোবা অনেক রেগে যায়। সে বলে, তুমি তোমার সঙ্গীদের প্রতি কোনো খেয়াল করো না, তুমি মানুষকে ভালোবাসো কারণ তুমি নিজেও তাদের মতো। এই কথায় সিজার অনেক রেগে গিয়ে কোবার উপর আক্রমণ চালায় এবং কোবাকে মারাত্মকভাবে আহত করে। এখন কোবা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। সে সোজা ওইখানে যায় যেখানে মানুষ এবং তাদের অস্ত্র ছিল। অস্ত্র নিয়ে অনেক মানুষকে হত্যা করে। তারপর সে কাবিলাতে ফিরে এসে তার নিজের শিম্পাঞ্জিদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে সিজার যখন একা থাকে সুযোগ বুঝে চুপিসারে সিজারকে গুলি করে আর সিজার সেখানেই ঝোপের মধ্যে পড়ে যায়। এরপর কোবা সব শিম্পাঞ্জিদের বলে, মানুষ আমাদের বাড়িতে আগুন দিয়েছে আর আমাদের লিডার সিজারকেও মেরে ফেলেছে, তারা আমাদের অস্তিত্ব ধ্বংস করতে চায়, এখন আমরা তাদের উচিত শিক্ষা দেব। কোবা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সাথে এটাও ঘোষণা করে যে এখন থেকে আমি তোমাদের নেতা। সবাই তাকে নেতা হিসেবে মেনেও নেয় এবং মানুষের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে মানুষদের দেখি তাদের শহরে বিদ্যুৎ আসায় তারা সবাই একসাথে আনন্দ উল্লাস করছিল। ঠিক তখনই কোবা তার পুরো সেনা নিয়ে ওই জায়গায় যায় যেখানে মানুষের অস্ত্র মজুদ রাখা ছিল। প্রথমে শিম্পাঞ্জিরা মানুষের অস্ত্র দখল করে নেয়, পরে সেই অস্ত্র দিয়ে মানুষের উপর আক্রমণ করে অনেক মানুষকে হত্যা করে। সেখানে সেই ছোট শিম্পাঞ্জিটাও ছিল যাকে জঙ্গলে একজন মানুষ গুলি করেছিল। কোবা তাকে অস্ত্র দেয় আর বলে, তুমিও মানুষকে মেরে প্রতিশোধ নাও, কিন্তু সে তা করতে অস্বীকার করে কারণ সিজার তাকে শিখিয়েছিল কোনো কারণ ছাড়াই কখনো মানুষের উপর আক্রমণ করবে না। আর সেই শিম্পাঞ্জিটা কোবার আদেশ অমান্য করে, তখন কোবা তাকে নিচে ফেলে দিয়ে হত্যা করে। শুধু তাই নয়, যে শিম্পাঞ্জিরা তার হুকুম মানে না তাদেরকেও সে বন্দী করে রাখে। এদিকে জঙ্গলে ম্যালকম ও তার স্ত্রী শহরের দিকে আসছিল, তখন তারা সিজারকে দেখতে পায় যে খুবই মারাত্মকভাবে আহত ছিল। তারা সিজারকে গাড়িতে করে উইলের বাড়িতে নিয়ে আসে যেখানে সিজার ছোটবেলায় বড় হয়েছিল। ওরা তার চিকিৎসা করে আর ভালোভাবে যত্ন নেয়, এতে সিজারের প্রাণ ফিরে আসে। সিজারের জ্ঞান ফেরার পর সে জানায়, আমার উপর আক্রমণ করেছিল আমারই এক সঙ্গী যার নাম কোবা। ম্যালকম এখন পুরো ব্যাপারটা বুঝতে পারে। সিজার পুরোপুরি সুস্থ ছিল না, তাই তাকে ভালোভাবে সুস্থ করে তোলার জন্য ম্যালকম ওষুধ আনতে তাদের শহরে যায়। তখনই তাদের সামনে সিজারের ছেলে চলে আসে আর তার হাতে বন্দুক ছিল। সে ম্যালকমকে গুলি করতে চায়, কিন্তু ম্যালকম তাকে বলে, তোমার বাবা সিজার এখনো বেঁচে আছে আর সে আমাদের কাছে আছে, তাকে অন্য কেউ নয় বরং কোবাই গুলি করেছিল। এরপর ম্যালকম সিজারের ছেলেকে তার বাড়িতে নিয়ে আসে। নিজের বাবাকে জীবিত দেখে সে খুবই খুশি হয়। সেখানে সিজারের ছেলে তাকে সব বলে, কিভাবে কোবা নিজেকে নেতা বানিয়েছে আর শহরের নিরীহ মানুষকে হত্যা করেছে। সিজারের ছেলেও এখন বুঝতে পারে যে তার বাবাকে কোবাই মারতে চেয়েছিল, তাই সে ফিরে যায় সেই জায়গায় যেখানে কোবা তার বাবার অনুসারী শিম্পাঞ্জিদের বন্দী রেখেছিল। সিজারের ছেলে সবাইকে মুক্ত করে দেয়। ম্যালকমও তাদের সাহায্য করে আর সবাইকে টাওয়ারের ভেতর নিয়ে আসে। সেখানে তার দেখা হয় সেই পুলিশ অফিসারের সাথে। অফিসার ম্যালকমকে জানায়, বিদ্যুৎ আসার পর আমি রেডিও দিয়ে আর্মিদের সাথে যোগাযোগ করেছি এবং খুব তাড়াতাড়ি বিশাল সেনাবাহিনী এখানে আসছে, ওরা এসে সব শিম্পাঞ্জিকে শেষ করে দেবে। সে আরো বলে, টাওয়ারের উপর অনেকগুলো বোমা বসানো আছে, শিম্পাঞ্জিরা টাওয়ারে উঠলেই বোমা ফাটিয়ে তাদের মেরে ফেলবো। কিন্তু ম্যালকম এটা করতে বাধা দেয় কারণ সিজার কোবার সাথে বোঝাপড়া করতে টাওয়ারের উপরে গেছে আর একটা ভুল বোঝাবুঝির কারণে এই যুদ্ধ লেগেছে। অন্যদিকে সিজার কোবার সামনে আসে আর সিজারকে জীবিত দেখে অন্য শিম্পাঞ্জিরাও কোবার বিশ্বাসঘাতকতার কথা জেনে যায়। এখন সিজার আর কোবার মধ্যে ফাইট শুরু হয়। ঠিক তখনই সেই অফিসার সুইচ টিপে বোমা ফাটায় আর ম্যালকম সহ সবাই দৌড়ে পালায়। এতে শিম্পাঞ্জিরা মারা যায়, কিন্তু কোবা, সিজার আর তার কিছু সঙ্গী তখনও বেঁচে থাকে। যখন কোবা দেখে অনেক শিম্পাঞ্জি আবার সিজারকে সাপোর্ট করা শুরু করেছে, তখন সে তাদের উপর গুলি চালায়। তখন সিজার উঁচু থেকে কোবার উপর ঝাঁপিয়ে পড়ে আর কোবা নিচে পড়ে একটা লোহার রডে ঝুলতে থাকে। সে সিজারকে বলে, দয়া করে আমাকে বাঁচাও। তখন সিজার তার হাত ধরে, কিন্তু কোবা যা করেছে তা ক্ষমার অযোগ্য, তাই সিজার তার হাত ছেড়ে দেয় এবং কোবা নিচে পড়ে মারা যায়। এরপর ম্যালকম সিজারের কাছে আসে, তারা হাত মেলায়, অর্থাৎ তারা এখন বন্ধু হয়ে গেছে যেমনটা আগে সিজার আর উইল ছিল। ম্যালকম সিজারকে বলে, খুব তাড়াতাড়ি এখানে আর্মি আসছে, তোমাদের এখান থেকে চলে যেতে হবে যাতে এই যুদ্ধ থামানো যায়। কিন্তু সিজার বলে, এখন মানুষ আর শিম্পাঞ্জিদের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা কোনোদিন শেষ হবে না। আর গল্পটা এখানেই শেষ হয়। ভিডিও ভালো লাগে একটা লাইক দিও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়।